রাউন্ড অফ 16 শেষ হতে না হতেই আমরা কোয়ার্টার ফাইনালের প্রিভিউ অ্যানালাইসিসে চলে আসার পিছনে একটা কারণও আছে যে যেহেতু এটা ফিক্সড হয়ে গেছে মরক্কো এবং ফ্রান্সের কোয়ার্টার ফাইনাল হবে। এত দুর্দান্ত একটা ম্যাচ এত আগে ভাগে প্রিভিউ না করলে হয় না। মানুষ মানে কোয়ার্টার ফাইনাল আমার মনে সম্ভবত সবচেয়ে দুর্দান্ত ম্যাচটাই দেখতে যাচ্ছে। এই হাই ভোল্টেজ লড়াইয়ে কে জিতবে কে হারবে এই ব্যাপারটা অবশ্যই আলাপে আসবে, কিন্তু তার আগে যেটা বলি, ফ্রান্স প্যারাগুয়ের সাথে যে ধরনের পরীক্ষা দিল, একদল এসে বলবেন আমাকে গালিগালাজ করবেন আমি আপনি খেলা বুঝেন, আমার বোঝার দরকার নাই। প্যারাগুয়ের সাথে জার্মানি যে পরিমাণ অ্যাটাক এবং যে পরিমাণ সুযোগ তৈরি করছিল, ফ্রান্স তুলনামূলক সেগুলো করতে পারে নাই। 70 মিনিট পর্যন্ত লো ব্লক ডিফেন্সে তাদেরকে আটকে রাখা হয়েছিল। লো ব্লক ডিফেন্স দিয়ে আপনি সর্বোচ্চ দলকে বেশিক্ষণ আটকে রাখতে পারবেন, কিন্তু তারপরে গোল শেষমেশ গোল হয়ে যাবে। সো এটা আমিও ভাবছিলাম তাই হয়েছে, তাও আবার সেটা পেনাল্টি মানে বিতর্ক, পেনাল্টি মানে কথা। কিন্তু এই ফ্রান্স গ্রুপ পর্ব থেকে এই পর্যন্ত যতগুলো ম্যাচ খেয়েছে, 5টা ম্যাচ খেয়েছে, সবগুলোতে তারা জয় নিয়ে আসছে। কিন্তু এই ফ্রান্স কি কখনো কোনো শক্ত প্রতিপক্ষ বা বাধার মুখে পড়ছে? এখন পর্যন্ত আমার কাছে মনে হয় সেই রকম শক্ত প্রতিপক্ষের মুখে পড়ে নাই। এবার তারা মরক্কোর সামনে পড়ে গেল। এবারই তাদের প্রথম পরীক্ষা দিতে হবে, যাকে বলে টেস্ট পরীক্ষা, এবারই শুরু হয়ে গেল। সো টেস্ট পরীক্ষায় মরক্কোর সাথে ফ্রান্স কেমন করবে সেই জিনিসটা জানার আগে দুই দলের ইনজুরির একটু প্রবণতা বা আপডেটটা একটু আপনাদের দিয়ে দিই। মরক্কোর সবচেয়ে নির্ভরযোগ্য স্ট্রাইকিং এবং মিডের যেই ম্যানটা সাইবারি, সে হচ্ছে যে শুরুতেই 10-15 মিনিটের মধ্যেই উরুতে টান পড়ে সে মাঠের বাইরে চলে যায়, এবং এদিকে চুয়ামেনি মিডফিল্ডার তাদের একজন ভরসা ছিল, সেও মাঠের বাইরে। চুয়ামেনিরও কোয়ার্টার ফাইনালে ফেরার সম্ভাবনা কম, সাইবারিরও কোয়ার্টার ফাইনালে ফেরার সম্ভাবনা কম। ফ্রান্সের জন্য চুয়ামেনি না থাকা মিডে একটু বেশ ক্ষতি। এটা আপনি স্বীকার করেন আর না করেন, ফ্রান্স তো বেসিক্যালি মিড নিয়ে আসেই নাই। ফ্রান্স যেটা নিয়ে আসছে, ফ্রান্স মূলত তাদের 2 উইং এবং এমবাপ্পেকে নিয়ে আসছে, এবং 2 উইংয়ে আবার সবসময় কাজ করতে পারে না। কোনোদিন ডেমবেলে জ্বলে উঠতেছে, কোনোদিন ওলিসে, দুইজন একসাথে জ্বলে উঠতেছে এমন ম্যাচ পাবেন না। আর এই ম্যাচে তো দুজনের একজনও জ্বলে উঠতে পারে নাই। তার মানে কি, তাদের লো ব্লক ডিফেন্সের সামনে তাদের একটা ঝামেলা আছে। আর মরক্কো আবার কি ডিফেন্স এবং সব জায়গাতেই তারা হচ্ছে যে সুসংগঠিত এবং শক্তিশালী। মানে তারা কখনোই দলবদ্ধ আক্রমণ, দলবদ্ধ ডিফেন্স ছাড়া করে না। তাদের কখনো 1 ভার্সেস 1-এ দেখবেন না যে মানে ওরা বেশি ক্যারিশমা দেখানোর চেষ্টা করে। ওদের সবটা খেলাই হচ্ছে দলবদ্ধ। এই দলবদ্ধ আক্রমণ, এই দলবদ্ধ রক্ষণের সামনে ফ্রান্সের কতটা পরীক্ষা দিতে হবে সেটা সময় বলে দিবে। এমনও হতে পারে ম্যাচটা একদম একপেশে হয়ে যেতে পারে। কিন্তু মরক্কো সেই কি আন্ডারডগ আছে? 2022-এ মরক্কো সেমিফাইনালে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিয়েছিল, সেটা কি তাদের মনে নাই? তারা তো এখন আন্ডারডগ না, তারা এখন হচ্ছে জায়ান্ট কিলারও বলা যাবে না, তারা এখন বড় দল। সেই বড় দল, এখন ফ্রান্সও বড় দল। এই বড় দলের লড়াইটা যখন হবে, তখন কি তাদের মেন্টালিটিতে ওই 2022 কি ফিরে আনবে না? সে প্রতিশোধটা কি তারা নিতে চাইবে না? ডেফিনেটলি নিতে চাইবে, কিন্তু এখানে অবশ্যই ইনজুরি ফ্যাক্টরটা একটু কাজ করবে। আসেন এবার একটু আমরা আলাপ করি যে ম্যাচের গতি প্রকৃতি কীভাবে হতে পারে। দেখেন, এমবাপ্পে সবসময়ই ম্যাচের জেতানোর কোনো না কোনো ভূমিকা রাখতেছেন এবং প্রতিদিন তিনি গোল করতেছেন। এই এমবাপ্পেকে ঠেকানোর জন্য কাকে কিভাবে দায়িত্ব দেওয়া হবে এটা মরক্কো হয়তো বা নির্ধারণ করবে, কিন্তু এমবাপ্পেকে ঠেকানোর জন্য স্পেশাল কোনো ফর্মুলা নাই। এমবাপ্পেকে আপনি কোনো ফর্মুলাতে ঠেকাইতে পারবেন না। এমবাপ্পে যেদিন নিজে ঠেকে যেতে চাইবে সেদিন ঠেকাইতে পারবেন, আনটিল অর আনলেস এমবাপ্পেকে ঠেকানো সম্ভব না। ওদিকে মরক্কোর কিন্তু এমন কোনো দুর্ধর্ষ স্ট্রাইকার নাই যারা আপনাকে একদম ধসাই দিয়ে আসবে। ওনাই কালকে 2টা গোল করছে, তাই মানে ওনাই প্রতিদিন গোল করবে? কখনই করবে না। দেখবেন ফ্রান্সের সাথে গোলই পাবে না। সো মরক্কো তাহলে জেতার জায়গাটা কোথায়? মরক্কো জেতেছে দলবদ্ধ আক্রমণ। মরক্কো যখন যে ডিফেন্সে যায় একসাথে যায়, যখন আক্রমণে যায় একসাথে যায়, যখন মিড থাকে তখন একসাথে থাকে, এবং আমার মনে হয় তারা ম্যাচটাকে শেষমেশ ট্রাইব্রেকারে নিয়ে যেতে চাইবে। কারণ ট্রাইব্রেকারে তাদের ভাগ্যটা সহায় হবে কি না। ফ্রান্সের ভাগ্য সহায় হতে পারে, ফ্রান্সের ভাগ্যটাও যে সহায় হবে না সেটা বলতে পারবো না, কিন্তু ম্যাচের মোমেন্টামটা আমি মনে করি না কখনোই মরক্কো ফ্রান্সকে একতরফা করতে দিবে। আর ফ্রান্স, একটা জিনিস বলতে হবে, ফ্রান্সের মিডে আমি সত্যি কিচ্ছু পাইনি, শুরু থেকে আজ পর্যন্ত কিছুই পাইনি। ফ্রান্স বরাবরই উইং এবং হচ্ছে যে এমবাপ্পের উপর ভরসা করেই তারা ম্যাচটা বের করে আনতেছে। এখন ওই দিন আবার ওলিসের ডেম্বেলে যদি একসাথে জ্বলে ওঠে তাহলে তো বিপদ। তাহলে তো মরক্কোর 3-4 গোল খাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না।
কিন্তু ওলিসা ডেম্বেলেকে যেভাবে লো পোলার ডিফেন্স দিয়ে আটকানো হলো, এটা নিশ্চয়ই মরক্কোর কোচ ওহাবির মাথায় থাকবে, তাদেরকে কীভাবে আটকানো হয়, আটকানো যাবে। সবচেয়ে এখানে সিগনিফিকেন্ট ব্যাপার যেটা, যে মরক্কো কানাডার সাথে যেভাবে খেললো, কানাডা প্রথমভাবে হাই প্রেস করে করে একদম মাথা খারাপ করে ফেলছিল, কিন্তু ওয়েট করতে করতে তার শেষমেশ তারা শর্টস অন টার্গেট করছে 5টা, তার মধ্যে 3টাই গোল করছে। তাহলে বুঝছেন মরক্কো মানে সুযোগটা কীভাবে কাজে লাগায়, তারা ছোট সুযোগকে বড় সুযোগ করে ফেলে। সো এই জন্য বলতেছি যে আপনি মরক্কোর এগেনস্টে খেলতে গেলে আপনার ট্যাকটিক্যাল যে জায়গাটা, সেটাও আপনাকে অনেক পরিবর্তন করতে হবে। আপনি মিডে যদি বল দখল রাখবেন, মিডে আপনার বল দখল রাখার মতন ফ্রান্সের ওই পরিমাণ ওই রকম খেলোয়াড় নাই। যে তর্ক করেন, যে যত গালিগালাজ করেন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি বলবো বরং উল্টো মরক্কোরই মিডে বল নিয়ে মানে বল নিজের হাতে বা রাখার বা নিজের পায়ে রাখার মতন ক্ষমতা আছে মরক্কোর। সেই জায়গাটায় মিড দখল করে মরক্কো যদি তাদের মানে অ্যাটাকটাকে সাজাতে পারে, সেটা বেটার হবে। কিন্তু এই পাশে ডেম্বেলে এবং ওলিসে দুই পাশে যেমন মানে উইং থেকে অ্যাটাকে আসবে, তখন আপনি মাজরুই আর আশরাফ হাকিমির উপরে কতটুকু ভরসা করতে পারবেন। আশরাফ হাকিমিকে আপনি ভরসা করতেই পারেন, পিএসজি ম্যান, তাকে ভরসা করা যায়। মাজরুই অবশ্যই করা যায়। মাজরুই বেশ ফিজিক্যাল ফিট এবং বেশ, আমি মনে করি যে তার ডিফেন্স ক্যাপাবিলিটি ভালো। কিন্তু এখন প্রবলেম হচ্ছে যে এমবাপ্পেকে ঠেকানোর জন্য শুধু আশরাফ হাকিমি আর ইয়েকে দিতে হবে না। যদিও দিওপ আছে, মরক্কোর দিওপ ভালো ডিফেন্স করে। সব কিছু মিলায় আমার কাছে মনে হয় এই ম্যাচটা কোয়ার্টার ফাইনালে সবচেয়ে বেশি দুর্দান্ত এবং ট্যাকটিক্যাল গেম হবে। এই ট্যাকটিক্যাল গেমে কে জিতবে, দেশম নাকি ওহাবি, এই ব্যাপারটা নির্ভর করতেছে ওই দিন তারা আসলে প্রতিপক্ষকে পড়তে পারতেছে কিনা, এমবাপ্পেকে আটকানোর বা বধ করার কৌশলটা তারা আদায় করতে পারতেছে কিনা, বা কোন কৌশল তারা যাবে। এই ব্যাপারটা যদি ফিক্স করতে পারে, তাহলে হয়তোবা ফ্রান্সের একটা কঠিন পরীক্ষা দিতে হবে। তবে ভিডিও শেষ করার আগে আমি একটা কথাই বলি, ফ্রান্সের এই বিশ্বকাপে মরক্কোর সাথে সর্বপ্রথম কঠিন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে। এই পরীক্ষায় মরক্কো নাকি ফ্রান্স, কে জিতবে? ডেফিনেটলি আপনারা অবশ্যই আপনাদের কমেন্ট সেকশনে জানাবেন, এটা আমি জানতে চাই। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।